আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিবিসি একটা নিউজ করেছে। তারা বলছে তারেক রহমান কিভাবে বিএনপির একক নেতায় পরিণত হলেন। খুবই স্বাভাবিক, যেহেতু পরিবারতান্ত্রিক দলটা, যেহেতু আওয়ামী লীগ যেমন পরিবারতান্ত্রিক দল, বিএনপিও পরিবারতান্ত্রিক দল, দলের মধ্যে যেহেতু গণতন্ত্র প্র্যাকটিস হয় না, যেহেতু অনেকটা ডাইনেস্টির মতো, রাজতন্ত্রের মতো যেহেতু দলটা চলছে, বিএনপি এবং আওয়ামী লীগ দুইটাই, সুতরাং সেখানে একক নেতাই থাকবে। হাসিনা একক নেতা ছিল, খালেদা একক নেতা ছিল, জিয়াউর রহমান একক নেতা ছিল, শেখ মুজিবুর রহমান একক নেতা ছিল, তারেক রহমানও এখন একক নেতা, অন্য কোনো নেতা নাই। আর স্বাভাবিক, যেই নেতার নেতৃত্বে বাকি সবাই চাকর বাকরের মতো ট্রিট হয়, যেখানে যোগ্যতার কোনো মূল্য নাই, মেধার কোনো মূল্য নাই, যেখানে পলিসির কোনো মূল্য নাই, যেখানে গণতন্ত্রের কোনো মূল্য নাই, সেখানে একক নেতা ছাড়া অন্য কিছু তো হওয়া স্বাভাবিক না। সেখানে স্বৈরতন্ত্র, অটোক্রেসি, অথবা যেটাকে বলে আর কি সুপ্রিম লিডার, ওরকম ছাড়া অন্য কিছু কথা নেই। এক নেতার এক দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ। ঠিক তেমনি এক নেতার এক দল, সেটা হচ্ছে কি তারেক রহমানের বিএনপি, এমন একটা কথা বলা যায়। সুতরাং এখানে অবাক হওয়ার তো কিছু নয়। সুতরাং তারেক রহমান কীভাবে বিএনপির এই জায়গাতে আসলেন? শহীদ জিয়াউর রহমান বিএনপি প্রতিষ্ঠা করেছিলেন। তিনি বাংলাদেশের প্রেসিডেন্ট থাকা অবস্থায় 1981 সালের মে মাসে সেনাবাহিনীর কিছু বিপদগামী সদস্যের হাতে নিহত হন। পরবর্তীতে খালেদা জিয়া বিএনপির দায়িত্ব নেন এবং তিনি বিএনপিকে এরশাদ বিরোধী আন্দোলনের নেতৃত্ব দিয়ে 1991 সালে ক্ষমতায় আসেন এবং প্রধানমন্ত্রী হিসেবে বাংলাদেশের দায়িত্ব গ্রহণ করেন। পরবর্তীতে তার চেয়ারম্যানশিপ দিয়ে বিএনপি পরিচালিত হয় এবং সর্বশেষ তিনি ডিসেম্বরে তার প্রয়াণের মধ্য দিয়ে বিএনপিতে তারেক রহমান নতুন করে চেয়ারম্যান হিসেবে অধিষ্ঠিত হন। এতদিন ছিলেন তারেক রহমানের আগে ছিলেন খালেদা জিয়া, তার আগে ছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। সুতরাং দেখা যাচ্ছে এটা বেসিক্যালি জিয়া পরিবারের একটা প্রতিষ্ঠান, যেখানে তারা শীর্ষে থাকবে, বাকিরা তাদের ইচ্ছা অনুসারে হয়তোবা নানা রকম পদ পদবি পাবে, নমিনেশন পাবে, মন্ত্রিত্ব পাবে, দলের কোনো পদ পদবি পাবে, আলটিমেটলি বাংলাদেশে একটা রাজত্ব প্রতিষ্ঠা করার সুযোগ পাবে। সুতরাং এটা হচ্ছে গিয়ে জয়গীর দাঁড়ির মতো। সুতরাং তারেক রহমান, তাহলে আমরা দেখতে পাচ্ছি তিনি 11 সরকারের হামলার সম্মুখীন হয়েছিলেন, দমন পীড়নের শিকার হয়েছিলেন, কারণ তার বিরুদ্ধে নানা রকম দুর্নীতির অভিযোগ ছিল। বাংলাদেশ বিএনপির ওই সময়টাতে পাঁচবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছিল, সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশ হিসাবে স্বীকৃতি পেয়েছিল 400 দেশের মধ্যে। সুতরাং যেহেতু সামরিক সরকার ক্ষমতায় নিয়েছিল, তারা দুর্নীতির বিরুদ্ধে কঠোর হস্তে দুর্নীতি দমন করার কথা বলেছিল এবং তাকে অভিযুক্ত করা হয়েছিল যে তিনি সরকারের প্যারালাল একটা সরকার হাওয়া বোমা কেন্দ্রিক প্রতিষ্ঠা করেছেন। সুতরাং তিনি দমন পীড়নের শিকার হয়েছিলেন, মামলা জুলুম অনেক কিছু শিকার হয়েছিলেন। পরবর্তীতে তিনি যোগ সাজসে বাংলাদেশ ছেড়ে ইংল্যান্ডে চলে যান এবং সেখানে 17 বছর নির্বাসিত জীবন যাপন করেন। তিনি পরবর্তীতে 24-এর গণ আন্দোলনের হাজার হাজার তরুণ ছাত্র জনতার রক্তের উপর ভিত্তি করে, আমাদের 17 বছরের আন্দোলনের উপর ভিত্তি করে তিনি বাংলাদেশে ফেরত আসেন এবং ফেরত এসে তিনি এখন বিএনপির সর্বময় কর্তা হিসেবে অধিষ্ঠিত হন। সুতরাং বিএনপি অথবা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃত্বে তারেক রহমান এভাবেই উঠে এসেছেন। এখন তার নেতৃত্বে বিএনপি কোথায় যাবে সেটা হচ্ছে ব্যাপার। তিনি কি বিএনপিকে বাংলাদেশের ক্ষমতা নিয়ে যেতে পারবেন? নিয়ে যাওয়ার সম্ভাবনা ছিল যদি ঠিকভাবে নেতৃত্ব দিতে পারতেন, যদি যোগ্যতাকে প্রমোট করতেন। কিন্তু জামাত সেখানে বাগড়া দেওয়ার চেষ্টা করছে, তারা গণতন্ত্রকে প্র্যাকটিস করছে, তারা যোগ্যতাকে প্রমোট করছে, তারা দুর্নীতি বিরোধী অবস্থান তারা নিয়েছে, তারা গত 17 মাস ধরে বাংলাদেশের সমাজে তাদের পেনিট্রেশন বাড়ানোর চেষ্টা করেছে, তারা মানবিক হওয়ার চেষ্টা করেছে, তারা সবাইকে ইনক্লুড করার চেষ্টা করেছে। সুতরাং তারা বিএনপির সাথে একটা ফাইট দিচ্ছে। আগামীকালকে নির্বাচনে এখন দেখা যাবে যে তারেক রহমান কি বিএনপিকে নির্বাচনী বিজয়ে নিতে পারবেন কি পারবেন না। এখন এখানে একটা কথা চলে আসে যে বাংলাদেশ 54 বছরের বাংলাদেশ, আমরা যোগ্য নেতৃত্ব পাইনি। আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে ভালো একজন নেতৃত্ব হিসেবে পেয়েছিলাম, তিনি বাংলাদেশকে ভালো জায়গাতে নিয়ে যাচ্ছিলেন তার নেতৃত্ব গুণ দিয়ে। সেনাবাহিনী প্রধান ছিলেন, সুতরাং প্রচণ্ড রকমের যোগ্য ছিলেন। এখন শেখ মুজিবুর রহমান বাংলাদেশকে বাকশালের দিকে নিয়ে গেছেন, এরশাদ স্বৈরশাসনের দিকে নিয়ে গেছেন, খালেদা জিয়া শাসন করেছেন কিন্তু জ্বালাও পোড়াও ছিল, শেখ হাসিনা শাসন করেছেন, জ্বালাও পোড়াও ছিল, দুর্নীতি ছিল,
নানা রকম অপশাসন ছিল। এখন 24 পরবর্তী বাংলাদেশকে একই পথে চালিত হবে কিনা, নাকি শফিকুর রহমান একজন ডাক্তার, MBBS ডাক্তার, মেধাবী একজন যোগ্য নেতৃত্বের গণতান্ত্রিক প্রক্রিয়া নির্বাচিত একজন নেতার মধ্যে বাংলাদেশ ভিন্ন পথে পরিচালিত হবে। আমরা বিশ্বাস করা শুরু করেছে যে বাংলাদেশ যেহেতু 24 পরবর্তী ইয়াং জেনারেশন জেড যেহেতু বাংলাদেশের রাজনীতিতে বিশাল ভূমিকা রাখছে এবং 5টা ছাত্র সংসদ নির্বাচনে তারা তাদের ভয়েসটা শুনিয়েছে, সুতরাং এই নির্বাচনেও আমরা দেখতে পাবো যে পরিবর্তনের একটা স্রোত হয়তো দেখা যেতে পারে। যদি তারা সরকারে নাও যায়, জামাত যেটা করতে পারে শক্তিশালী বিরোধী দল হিসেবে বাংলাদেশে পরিবর্তনের সূচনা তারা করতে পারে। এখন পরবর্তীতে আওয়ামী লীগ আসলে তখন ক্ষমতার বিন্যাস ডিফারেন্ট হবে, তবে এখন আওয়ামী লীগের অনুপস্থিতিতে বিএনপি এবং জামাতের মধ্যে ক্ষমতার বিন্যাসটা একটা হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে এবং নির্বাচনটা সুষ্ঠু হবে। এই ব্যাপারে আমাদের কোনো সন্দেহ নেই, কেউ কারচুপি করতে পারবে না। ভোট কে কার বক্সে নিতে পারে তার উপর ডিপেন্ড করে নির্বাচিত হবে। এখন বিএনপি আওয়ামী লীগ যে চেইনটা আছে, যেটার মধ্য দিয়ে বাংলাদেশে কোনো পরিবর্তন আসেনি 54 বছরে, সেটাকে ব্রেক করে দিতে হলে জামাতকে ক্ষমতা আনতে হবে, একজন ডাক্তারকে ক্ষমতা আনতে হবে, একজন মুসলমান দেশে 90% লোক মুসলমানদেরকে ক্ষমতায়িত করতে হবে। অন্য কিছু চিন্তা করা যাবে না। রাজাকার, আলবদর, এটা ওটা, বড়ো, ডানপন্থা, বামপন্থা, এগুলো বলে কোনো লাভ নেই। যেটা দরকার সেটা হচ্ছে বাংলাদেশকে কারা এগিয়ে নিতে পারবে, বাংলাদেশের জন্য কারা কথা বলবে, কারা যোগ্যতাকে প্রমোট করবে, কারা গণতন্ত্রকে প্রমোট করবে, কারা বাংলাদেশের লুটপাট তন্ত্রের মধ্যে একটা বিচ্ছেদ তৈরি করতে পারবে, যেটা বাংলাদেশের পরবর্তী রাজনীতিকে হয়তো গঠনমূলক পথে নিয়ে যাবে, যাতে অন্যান্য দলও জামাতের মতো করে হওয়ার চেষ্টা করে। আমরা যেমন দেখেছি আওয়ামী লীগের মতো বিএনপি হতে চেয়েছিল 2001 থেকে 2006-তে, কিন্তু বিএনপি ব্যর্থ হয়েছে, আওয়ামী লীগ সেখানে সফল হয়েছে। এখন জামাত যদি ক্ষমতায় আসে, জামাতকে অনেকে ফলো করতে চাইবে, কেননা আগামী রাজনীতি বিএনপি ধারণ করতে পারছে না, আওয়ামী লীগ ধারণ করেনি, জামাত ধারণ করছে। এখন বাকি দলগুলোকে জামাতের মতো করে তৈরি হওয়ার চেষ্টা করতে হবে, তা না হলে বাংলাদেশের জন্য অন্ধকারই অপেক্ষা করছে। আপনাদের সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।